ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভেক্টরের চতুর্থ ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই আগের ক্লাস ঠিকঠাক মতো করছো। রেগুলার কিন্তু ক্লাস করতে হবে, ক্লাস কিন্তু ফেলে রাখা যাবে না। অলরেডি কিন্তু মূল ক্লাস 2টা হয়ে গেছে। তা আমরা 2টা ক্লাসে কি কি পড়ছিলাম আমি একটু ছোট্ট করে বলি। আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি চিনছিলাম। ভেক্টর রাশির বিভিন্ন সংজ্ঞা আমরা পড়ছিলাম 2টা ক্লাসে, এবং গত ক্লাসে কিন্তু ম্যাথমেটিক্যাল ছোট ছোট কিছু জিনিসও আমরা করছি। যেমন কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর নির্ণয়, কোনো ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর নির্ণয়। তাহলে আমরা এখন কোনো একটা ভেক্টর দেখে তার বিপ্রতীপ ভেক্টর, তার বিপরীত ভেক্টর, তার সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, কোন ভেক্টর কেমন হবে, এগুলা কিন্তু আমরা এখন বুঝতে পারবো। তো তোমরা ওই সংজ্ঞাগুলো পড়বা। এই 2টা ক্লাসে যে সংজ্ঞাগুলো পড়াইছি এগুলা কিন্তু 1 মার্কের কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা তোমার কলেজে যে সৃজনশীল প্রশ্ন আসবে তার দেখবা 1 নম্বরের যে জ্ঞানমূলক কোশ্চেনটা, সেটা তুমি এই সংজ্ঞাগুলা থেকে কমন পেয়ে যাবা। তো অবশ্যই পড়বা, ক্লাস কিন্তু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। যারা ভিডিও পাইতেছো না, ফেসবুকে ক্লাস হচ্ছে না, হ্যাঁ ফেসবুকেও ক্লাস হচ্ছে, ফেসবুকেও ক্লাসটা আছে। এবং যারা ভিডিও পাইতেছো না তাদেরকে প্রথম দিন বলছিলাম, যখন এরকম ভিডিও পাবা না, যদি একটু সমস্যা দেখা দেয়, তাহলে তুমি কি করবা, বের হবা। বের হয়ে গিয়ে দেন আবার যখন তুমি ঢুকবা তখন তুমি দেখবা ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক আছে। ওকে, তাহলে চলো শুরু করি। একজন বলছো দাদা যেগুলা লাগবে সেগুলা স্টার দেন। সবগুলাই লাগবে। তো তার মধ্যে একটু বলে রাখি, একক ভেক্টর, নাল ভেক্টর, আয়ত একক ভেক্টর, সমান্তরাল বা সমরেখ ভেক্টর, ঠিক আছে, এগুলা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট। এগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ এআই তোমার ভিডিওটা দেখা যাচ্ছে, তো ভিডিওটা অফ করে দাও। তো চলো, আমরা গত ক্লাসে একটা প্রবলেম দিছিলাম, তোমাদের বলছিলাম এইটা সলভ করতে পারলে তোমাদের সবাইকে হচ্ছে চকলেট খাওয়াবো। তো দেখো তো কে কে পারছো। একটা এ ভেক্টর, এটা ইকুয়াল টু 4i প্লাস হচ্ছে 3j, এর ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর, এর ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করো। এটা নির্ণয় করতে বলছিলাম। তো দেখো আমি এখন সলভ দিই, দেখো তো কারা কারা পারছো। বিপ্রতীপ ভেক্টর কি? কোনো ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। যেমন কোনো একটা ভেক্টর যদি 5i ক্যাপ হয়, ধরো এই ভেক্টর 5i ক্যাপ, তাহলে এর বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর যেটা হবে সেটা হবে মানের গুণাত্মক বিপরীত 5, তার গুণাত্মক বিপরীত 1/5, সাথে কি থাকবে, আই ক্যাপ। এই আই ক্যাপটা এ ভেক্টর যেদিকে সেই দিকের একক ভেক্টর, এ ভেক্টর যেদিকে সেই দিকের একক ভেক্টর। আই ক্যাপ আসলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ। তাহলে 5i ক্যাপ মানে কি, 5টা আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ, কয়টা, 5টা। এটাই হচ্ছে 5i ক্যাপ ভেক্টর। তাহলে আই ক্যাপ ভেক্টরটা কি আসলে, একক ভেক্টর। 1/5i ক্যাপ, সেটার ডিরেকশন কেমন হবে, সেটার ডিরেকশন দেখো আই ক্যাপ তো, অর্থাৎ এর একক ভেক্টর যা ছিল, এর একক ভেক্টর যা ছিল এরও একক ভেক্টর তাই হবে, অর্থাৎ দিক কিন্তু একই দিক হবে, শুধু মান গুণাত্মক বিপরীত হয়ে যাবে। তো মান কত হয়েছে, মান হয়েছে 1/5। তো এটা যদি 5 হয় তো 1/5 খুবই কম, এই যে এতটুকু। তাহলে এইটাই হচ্ছে 1/5, কিন্তু কোন দিকে, ওই একই দিকে আই ক্যাপ। বুঝতে পারছো? তাহলে একটা কথা একটু বলি, এ ভেক্টরের বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর হবে এ ভেক্টরের সাথে একক ভেক্টর যেটা আছে সেটা তো থাকবেই, শুধু মান যেটা সেটা গুণাত্মক বিপরীত হয়ে যাবে। দিক একই থাকবে, শুধু মান যেটা সেটা গুণাত্মক বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো এই ভেক্টরটা হচ্ছে আমাদের এখানে, এই ভেক্টরটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, এটা ধরো এই ভেক্টর, আমি একটু একে বুঝাচ্ছি আর কি, তোমার ম্যাথ করার সময় আঁকতে হবে না। এটা হচ্ছে এ ভেক্টরটা। তাহলে এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে ধরো বি ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। তাহলে এখানে যে মানটা বসবে সেটা এর মানের গুণাত্মক বিপরীত। আচ্ছা বলো তো এর মান কত, এই ভেক্টরের মান কত, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তার মানে এক্স অক্ষে 4, এক্স অক্ষে 4, ওয়াই অক্ষে 3, 4 3। তাহলে 4 3 যদি হয়, এই যেটা এক্স অক্ষ, আর এদিকে ওয়াই অক্ষ, এই যেটা ওয়াই অক্ষ, তাহলে এটা মূল বিন্দু,
এই যে এটা মূল বিন্দু, তাহলে এখান থেকে এই না এ ভেক্টরটা, এই ভেক্টরের এটা পাদবিন্দু আর এটা শীর্ষবিন্দু, তাহলে এই ভেক্টরের মান কত? পিথাগোরাস, এটা 4 এটা 3, তাহলে এই ভেক্টরের মান হবে √4² প্লাস 3²। তো 4² প্লাস 3² তার রুট করলে কত? 5, 25-এর রুট করলে 5। তাহলে বি ভেক্টর এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, তাহলে এটা হবে মানের বিপরীত, মানে 1/5, এটা হবে 1/5। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার বলো, এটা তো মান হলো, এবার এর সাথে কি থাকবে? একক ভেক্টর। কোন একক ভেক্টর? এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যেদিকে সেই দিকেই একক ভেক্টর। তো এটা এ ভেক্টর, এ ভেক্টর, তার একক ভেক্টর কোনটা হয়? একক ভেক্টর হয় এ ক্যাপ, তাই না? আই ক্যাপ কি বলবো? বলো, এটা কি আই ক্যাপ বলবো? এখানে দেখো আই ক্যাপ জে ক্যাপ সবই আছে, তার মানে এ ভেক্টরটা যেদিকে, তাই না, এই ভেক্টর যেদিকে সেই দিকের একক ভেক্টর, দিক একই থাকবে, তাহলে এর সাথে কি লাগবে? এ যেদিকে সেই দিকের একক ভেক্টর লাগবে। হয়ে গেছে কিন্তু। ক্লিয়ার? আরেকবার বলি, এর মান কত? এর মান 5, তাহলে ব্যতিহার ভেক্টরের মান হবে 1/5, দিক থাকবে একই দিকে, তাহলে এ ভেক্টর এটা, তাহলে দিক, তার দিক বোঝানোর ভেক্টর কে? একক ভেক্টর। একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজটাই তো দিক বোঝানো। তাহলে এ ভেক্টর যেদিকে সেই দিকের একক ভেক্টর এ ক্যাপ, তাহলে এর সাথে এ ক্যাপটা লেগে যাবে, এ ক্যাপটা গুণ আকারে থাকবে। এবার এ ক্যাপটা বের করব, বলো তো এ ক্যাপ কেমনে বের করে? এ ক্যাপ কিভাবে বের করে? কোনো ভেক্টরের একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, তাই না? একক ভেক্টর হিসাব করার কি উপায় ছিল? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, তাহলে কোনো ভেক্টর, এ ভেক্টর, এই ভেক্টরটা 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাকে তার মান কত? 5 দিয়ে ভাগ করলাম, এটাই হচ্ছে একক ভেক্টর। অনেকে বলতে, ভাই এটা কেমন কথা বললেন, এটা একক ভেক্টর? এটা একক ভেক্টর, অবশ্যই একক ভেক্টর। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে এর মান বের করো তো। √, দেখো এভাবে লেখা যায় না, 4/5i ক্যাপ প্লাস 3/5j ক্যাপ, 3/5j ক্যাপ লেখা যায় না এভাবে? নাও ক্যালকুলেটর নাও, √, 4/5 হোল স্কোয়ার 3/5 হোল স্কোয়ার করে দেখো তো কত আসে, করে দেখো একই আসবে। তো অনেকে ভাবে, ভাই এটা একক ভেক্টর। হ্যাঁ অবশ্যই, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা একক ভেক্টর। তাহলে এর সাথে একক ভেক্টরটা লাগাই দাও, 1/5 4i ক্যাপ 3j ক্যাপ ডিভাইডেড বাই 5, 5 গুণ 5 25, 1/25 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে এই ভেক্টরের ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর। এবার দেখো কার কার হয়েছে, যার যার হয়েছে হাত তুলো, যার যার হয়েছে হাত তুলো। অনেক অনেক জ্ঞানীগুণী মানুষ কি কাজ করছে জানো? অনেক জ্ঞানীগুণী মানুষ এই কাজটা করছে। এ ভেক্টর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তো ভাই বলছে মানের গুণাত্মক বিপরীত ভেক্টর, তাহলে এর ব্যতিহার ভেক্টর যদি বি ভেক্টর হয় তাহলে 1/4i ক্যাপ প্লাস 1/3j ক্যাপ। অনেক জ্ঞানীগুণী মানুষ এই কাজটা করছে। বলো এটা কি করা যাবে? এটা করা যাবে না। যদি শুধু 4i ক্যাপ থাকতো তাহলে 1/4i ক্যাপ, শুধু 3j ক্যাপ থাকতো তাহলে 1/3j ক্যাপ। তুমি কোন লজিকে এটাকে উল্টায় 1/4 1/3 এটা করে দিলা? কোন লজিকে? সংজ্ঞা হলো? বলো সংজ্ঞা হলো? সংজ্ঞা কি? মানের গুণাত্মক বিপরীত। তাহলে এর মানটা বের করলাম, মান কত? 5, বিপরীত 1/5, দিক থাকবে একই দিকে, তাহলে এরও একক ভেক্টর যা, এরও একক ভেক্টর হবে তাই। তো সেই একক ভেক্টরটা বসালাম। একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে একক ভেক্টর পাওয়া যায়। কি কথা বুঝছো? তাহলে রিপিট করে দিলাম কিন্তু আরো একবার বুঝাই দিলাম কিন্তু যারা বুঝো নাই। ঠিক আছে? আচ্ছা অনেকে বলতেছে আবার রিপিট। ভাই বলো, এমডি নাজমুল এবং রুদ্রপাল, আচ্ছা বলো তো, বলো ব্যতিহার ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? কোন ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে, তাই তো, তাই না? তাহলে এটা এ ভেক্টর, তার মান বের করলাম, মান কত? 4 5, রুট করো, এই দেখো 4 3, রুট করো, তাহলে পিথাগোরাস দিয়ে এই মানটা পাবা, এর মানটা পাবা কত? 5। তাহলে এর ব্যতিহার ভেক্টর বি, তার মান হবে 1/5,
কমন সেন্স, 1/5, তার মান হবে 1/5। এবার এ ক্যাপ, কেন এ ক্যাপ? কারণ দিক লাগবে না ভেক্টরের, তো এটা তো শুধু মান, দিক লাগবে, তো দিক কোন দিকে? এ ভেক্টরটা যেদিকে সেই একই দিকে, তাহলে এ ভেক্টর যেদিকে সেই দিকের একক ভেক্টর যা, সেই একক ভেক্টরটা বসাই দিবা। আর একক ভেক্টর কিভাবে পাবা? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে, এই যে এই ভেক্টর, তাকে তার মান 5 দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, শেষ। ঠিক আছে, ওকে, গুড, কি ক্লিয়ার? ডান। তাহলে এবার দেখো কে কে চকলেট পাইছো, যে যে চকলেট পাইছো কালকে দোকানে যাবা, দোকানে গিয়ে আমার কথা বলে একটা চকলেট কিনে নিবা, ঠিক আছে? ওকে, এবার আসো আজকের পড়ায় আসি। লিখো ভেক্টর রাশির যোগ বিয়োগ। ভেক্টর রাশির যোগ বিয়োগ। ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। কি উপায়ে করতে হয়? জ্যামিতিক উপায়ে করতে হয়। তুমি আমার কথা কেন বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করবা না। আমি তোমাকে একটা উদাহরণ দেখাই। ধরো এটা হচ্ছে একটা মাঠ, এটা হচ্ছে একটা মাঠ, এই মাঠের এটা হচ্ছে উত্তর দক্ষিণ দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। মাঠের এটা পূর্ব দিক হলে এটা ধরো পশ্চিম দিক। পূর্ব পশ্চিম নিয়ে প্যারা খাবা না, এটা কিন্তু আগেই বলছি। কেউ চাইলে পূর্ব এদিকেও নিতে পারো, তাহলে পশ্চিম এদিকে যাবে। এবার তোমার বাড়ি হচ্ছে মূল বিন্দুতে এখানে, তুমি বাড়ি থেকে বের হয়ে পূর্ব দিকে গেলা 4 কিলোমিটার, ঠিক আছে? তারপরে তুমি উত্তর দিকে গেলা 3 কিলোমিটার, এই 4 কিলোমিটার দেন 3 কিলোমিটার। তোমার দূরত্ব কত হলো? তোমার দূরত্ব হলো, দূরত্ব 4 যোগ 3 7 কিলোমিটার। কিন্তু যদি জিজ্ঞেস করি তোমার সরণ কত হলো, সরণের মান কত, সরণের মান, তাহলে তুমি যদি বলো 4 যোগ 3, তাহলে কি হবে? না, সরণ হচ্ছে, ওই যে অনেকে কমেন্ট করে ফেলছো 5 কিলোমিটার। কেন? সরণ হচ্ছে তুমি আদি বিন্দু কই ছিল এখানে, তারপরে পৌঁছাইছো এখানে, এই যে লম্বালম্বী দূরত্বটা, এই যে আদি বিন্দু আর শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্বটা, এইটা হচ্ছে সরণ, এর মান। এই কোণটা 90 ডিগ্রি। কিন্তু অনেক হলে ভাই কেমনে বলেন 90 ডিগ্রি, এটা তো 90-র বেশি। এই যে এই চোখ দিয়ে দেখলে হবে না, এখানে যে চোখটা আছে সেই চোখটা দিয়ে দেখতে হবে, এটা 90 ডিগ্রি, এটা 3D চিত্র। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্যবর্তী কোণ, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90, এটা 90, এই যে লম্বভাবে এটা 90, বুঝতে পারছো? তাহলে এবার সরণের মান এস, এটা ইকুয়াল টু √4² প্লাস 3²। তাহলে 4² প্লাস 3², তার রুট করলে এখান থেকে 5 কিলোমিটার, এটা হচ্ছে সরণ। এবার দূরত্ব, সে হচ্ছে স্কেলার রাশি, স্কেলার। কিন্তু ভাইয়া সরণ কি? সরণ হচ্ছে ভেক্টর, ঠিক আছে? সরণ কি রাশি? সরণ ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, সরণের মান। তাহলে তুমি বলো, আমি যখন দূরত্ব হিসাব করছি সরাসরি বীজগাণিতিক যোগ করছি না, 4-এর সাথে 3 যোগ করে দূরত্ব পেয়ে গেছি না? স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে আমি করতে পারি, কিন্তু ভেক্টর রাশির হিসাবটা সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় নাই, 4 যোগ 3 7 হয় নাই। তাহলে কি করা লাগছে এখানে? হিসাবটা করার জন্য কি করা লাগছে? এই যে সূত্রটা আমরা খাটাইছি, এই সূত্রটা কিসের সূত্র? এই সূত্রটা কিসের সূত্র বলো তো? পিথাগোরাস না? পিথাগোরাস অ্যাপ্লাই করা লাগছে না? এবার তুমি বলো, তুমি তো ম্যাথের বিভিন্ন শাখার সাথে পরিচিত, জিওমেট্রি, তারপর হচ্ছে বীজগণিত, পাটিগণিত ছোটবেলায় করছো, তারপরে এখানে ধরো ইন্টারে আরো অনেক কিছু পড়বা, ক্যালকুলাস। তো এরকম এটা হচ্ছে জ্যামিতি, পিথাগোরাস হচ্ছে জ্যামিতিতে তুমি পড়ো, জিওমেট্রির আলোচনা হচ্ছে পিথাগোরাস, তাই না? পিথাগোরাসের উপপাদ্য, সে বিখ্যাত উপপাদ্য পড়েছো না? তো পিথাগোরাস আলোচনা করা হয় কোথায়? জ্যামিতিতে, এটা আলোচনা করা হয় জ্যামিতিতে। তাহলে তুমি এই যে পিথাগোরাসটা অ্যাপ্লাই করলে এখানে ভেক্টর রাশি সরণের হিসাব করার জন্য, তো সেটা তো বীজগাণিতিক কোনো উপায় না, সেটা তো জ্যামিতিক উপায়। তাহলে এবার এখান থেকে এই যে ম্যাথটা আমরা করলাম, এখান থেকে সারমর্ম বলো। সারমর্ম কি? সারমর্ম হচ্ছে ভেক্টর রাশি, সেটা সরণ হোক, সেটা বল হোক, সেটা বেগ হোক, ত্বরণ হোক, এগুলার হিসাব নিকাশ সাধারণ বীজগাণিতিক নিয়মে স্কেলার রাশির হিসাব নিকাশ আমরা যেভাবে করি সেভাবে করা যায় না। যখন আমি বলবো যায় না, তখন তো পাল্টা প্রশ্ন আসবে, কিভাবে করা যায়? তাহলে কিভাবে করা যায়? জ্যামিতিক উপায়ে করা যায়।
এই জ্যামিতিক উপায় তাহলে কি শুধুমাত্র পিথাগোরাস দিয়ে করা যায়? না, জ্যামিতিক উপায় আরও আছে, কিন্তু আমি তোমাকে দেখালাম কি উপায় করা যায়, জ্যামিতিক উপায় করা যায়। তার একটা উদাহরণ আমি দেখালাম যে দেখো পিথাগোরাস দিয়ে করতেছে। পিথাগোরাস তো আর বীজগণিতের আলোচনার বিষয় না, পিথাগোরাস জ্যামিতির আলোচনার বিষয়, তাই তো? তাহলে এইবার আমরা একটু সুন্দর করে তাহলে লিখে ফেলি যে ভেক্টর রাশির যোগ বিয়োগ 2 মার্কের কোশ্চেনে আসে, এটা ব্যাখ্যা করো। তাহলে একটু সুন্দর করে এই উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করলাম। এই যে তোমাকে কি বলছিলাম, 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার করার সময় ওত পেতে থাকতে হবে, কিসের জন্য? চিত্র দেওয়ার জন্য। ওত পেতে থাকতে হবে কিসের জন্য? ইকুয়েশন দেওয়ার জন্য, ম্যাথমেটিক্যাল হিসাব দেওয়ার জন্য। বাংলা কথা কম লিখবা, ম্যাথমেটিক্যাল কথা, চিত্র, এগুলো একটু বেশি প্রশ্নের উত্তরের মধ্যে ঢুকানোর চেষ্টা করবা। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। তাহলে কি উপায় করা যায়? জ্যামিতিক উপায় করতে হয়, জ্যামিতিক উপায়ে করতে হয়, জ্যামিতিক উপায়ে হিসাব নিকাশ করতে হয়। ধরো কোন একটা বস্তু, এই বস্তুটার উপর ধরো বল প্রযুক্ত হইল, বল ধরো এই দিক বরাবর 10 নিউটন বল প্রযুক্ত হইলো, ধরো তুমি এদিকে টানতেছো 10 নিউটন বলে, আর কেউ একজন ধরো এদিক বরাবর বল প্রয়োগ করতেছে ধরো 5 নিউটন বলে, 5 নিউটন বলে। এখন তুমি বললা নিড বল বা লব্ধি বল, ঠিক আছে? লব্ধি মানে কি? লব্ধি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল। তো এই লব্ধি বল রেজাল্টেন্ট বা লব্ধি বল, এই লব্ধি বলের মান এফ, লব্ধি বলের মান এফ। তুমি বললা 10 যোগ 5 15 নিউটন, এই যে এটা বলে দিলাম, ভাই হয় না। এটা যদি বলো 15 নিউটন যদি বলো হবে না, ঠিক আছে? 15 নিউটন এটা যদি তুমি বলো তাহলে ভুল বলছো, হবে না। এখন তুমি বলতে পারো ভাই কত হবে? দেখো কত হবে এটা তো আমি এখনো শিখি নাই। অনেকে বলতে পারো ভাই পিথাগোরাস করে ফেলি, √5² প্লাস 10²। দেখো এই মধ্যবর্তী কোণ যদি 90 হইতো, যেমন এখানে ছিল এই কোণটা 90, তখন আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে তো জ্যামিতিও খাটে না। না, খাটে। যেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না সেখানে অন্য কিছু অ্যাপ্লাই করা যাবে। যেমন তুমি ছোটবেলায় শিখছো না 9 10 অ্যাপোলোনিয়াস, পিথাগোরাস, অ্যাপোলোনিয়াস, এদের উপপাদ্য শিখছো না? তো সেরকম হয়তো যেখানে পিথাগোরাস খাটাইতে পারতেছি না সেখানে অন্য কিছু খাটাইতে পারবো। তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল কত হবে? লব্ধি বল যেটা হবে সেটা এই কোণের উপর ডিপেন্ড করবে। ধরো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই আলফার উপর লব্ধি বল ডিপেন্ড করবে। এই আলফার মানটা জানা থাকলে এখান থেকে আমরা লব্ধি বলের মানটা, রেজাল্টেন্ট ফোর্সের মানটা বের করতে পারবো। তো সেই কিভাবে বের করতে পারবো সেই হিসাব নিকাশগুলোই আমরা এখন দেখতে চাই। তাহলে এখানকার সামারিটা আরেকবার একটু বলি। ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে চাই, আমরা হিসাব নিকাশ করতে চাই। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যাবে না। যেভাবে আমরা দূরত্ব, যেভাবে আমরা কাজ, এই হিসাবগুলা করি, এইভাবে বীজগাণিতিক উপায়ে ভেক্টর রাশি, বল, বেগ, ত্বরণ, সরণ, এদের হিসাব করা যাবে না। করার জন্য লাগবে জ্যামিতিক উপায়। তোমাকে একটা জ্যামিতিক উপায়ের উদাহরণ এখানে দেখাইছি, পিথাগোরাস। শুধুই যে পিথাগোরাস লাগবে এমন না, আরও অনেক জ্যামিতিক উপায় আছে। সেই জ্যামিতিক উপায় ব্যবহার করেই তোমার ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে হবে। এইবার আসো তাহলে জানি যে কি কি জ্যামিতিক উপায় আছে। তাহলে হেডিংটা লিখো, ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জ্যামিতিক উপায়সমূহ। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জ্যামিতিক উপায়সমূহ। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার কি কি জ্যামিতিক উপায় আছে? তো এক নম্বর জ্যামিতিক উপায় হচ্ছে ধরো ত্রিভুজ সূত্র। 2 নম্বর বহুভুজ সূত্র। 3 নম্বর সামান্তরিক সূত্র। অনেক সূত্র আছে, সামান্তরিক সূত্র।
তারপর 4 নম্বর পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের সর্বদা খাটে না, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য এটাও আমরা মাঝে মাঝে ব্যবহার করতে পারি, বিশেষ করে লম্বভাবে থাকলে, দুটো ভেক্টর লম্বভাবে থাকলে। আর কি লম্বাংশ উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট জিনিসটা, যে ভাই এগুলো তো নতুন নাম শুনতেছি, এগুলো তো আগে পড়ি নাই বলেই তো পড়বো। লম্বাংশ উপপাদ্য, ভেক্টরের উপাংশ বিভাজন সূত্র, ভেক্টরের উপাংশ বিভাজন সূত্র। তারপর সাইন ও কোজাইন সূত্র, ত্রিভুজের সাইন ও কোজাইন সূত্র। তারপর লামির উপপাদ্য। এরকম বহুত টেকনিক আছে যার সাহায্যে আসলে আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগের হিসাব নিকাশ করি। ঠিক আছে, এবার একটা একটা করে এগুলো আমরা পড়বো। অনেক কিছু হয়তো আমাদের এখন লাগবে না, লামির উপপাদ্য এটা এখন হয়তো লাগবে না। তারপরে না, বাকি সবগুলাই লাগবে, শুধু লামির উপপাদ্য বাদে বাকি সবগুলো লাগবে। তাহলে এক এক করে এবার আমরা এই জিনিসগুলো পড়বো। ঠিক আছে, তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে ভেক্টর রাশির হিসাব নিকাশ করার জন্য যে যে জ্যামিতিক উপায়, সেইগুলা হচ্ছে এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এবার চলো ত্রিভুজ সূত্র থেকে শুরু করি। ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল রুল, ত্রিভুজ সূত্র। দেখো, ত্রিভুজ সূত্রের বিবৃতিটা তুমি নিজেই লিখতে পারবা, কোনো কিছু আমরা মুখস্থ করবো না। অনেকে বই খুলে ঢুলে ঢুলে মুখস্থ করে, আমরা মুখস্থ করার মধ্যে নাই। ফিজিক্সের একটা ফোঁটাও আমরা মুখস্থ করতে চাই না। ত্রিভুজ সূত্রের আমি একটু বিবৃতিটা বলি, তুমি আগে শোনো, তোমার মনে হবে এত কঠিন জিনিস কেমনে বলবো বা কেমনে লিখবো। ত্রিভুজ সূত্র হচ্ছে, যদি কোনো একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তোমার কাছে মনে হচ্ছে ভাই কি বললেন এটা, এটা তো ছাদের উপর দিয়ে মহাকাশ দিয়ে চলে গেছে। কথা হচ্ছে না, ঠিক আছে, এইটাই তুমি নিজে লিখতে পারবা। যা বলছি প্রত্যেকটা কথাই তুমি বুঝে বুঝে নিজে নিজে লিখতে পারবা। দেখো তো, আসো বিবৃতি বাদ দাও, তোমাকে আমি আগে একটা উদাহরণ বলি। ধরো এই বিন্দুতে, এ বিন্দুতে তোমার বাড়ি, তুমি এ বিন্দু থেকে সকালবেলা ধরো ব্যাগ নিয়ে বি বিন্দুতে গেছো, বি বিন্দুতে তোমার কলেজ, তাহলে এ থেকে বিতে গেলা। এই যে এ থেকে বি, এইটা হচ্ছে ধরো একটা সরণ ভেক্টর পি ভেক্টর। এবার তারপরে বি থেকে তুমি মনে করো যে পড়তে চলে গেছো, কলেজ থেকে ডিরেক্ট মনে করো যে ফিজিক্স টিচারের কাছে পড়তে চলে গেছো, তাহলে এটা হচ্ছে সি বিন্দু। তো বি থেকে সি, এইটা হচ্ছে কিউ সরণ ভেক্টর। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার লব্ধি সরণ কত, লব্ধি সরণ মানে তোমার আলটিমেট সরণ কত, এই দুটো সরণের রেজাল্টেন্ট কত, তো তুমি কি বলবা যে ভাই আমার রেজাল্টেন্ট হচ্ছে এ বি এর দৈর্ঘ্য প্লাস বিসি এর দৈর্ঘ্য, এটা তুমি বলবা? তুমি ছিলা কোথায়? এখানে। শেষমেশ পৌঁছাইছো কোথায়? এখানে। আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব, এটাই তোমার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট বা সরণ। এটাকে আমরা বললাম হচ্ছে আর। ঠিক আছে, এটাই তো ত্রিভুজ সূত্র, হইতো গেছে। এই দুটো সরণ ভেক্টর পি আর কিউ এর লব্ধি বা রেজাল্টেন্ট সরণ ভেক্টর হচ্ছে আর, অর্থাৎ আর হচ্ছে পি আর কিউ এর ভেক্টর যোগফল পি প্লাস কিউ। এই যে এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। এখন দেখো তো, যে কথাগুলো আমরা বলছিলাম সেই কথাগুলো এখানে আছে কিনা। কি বলছিলাম? প্রথম কথা কি, যদি কোনো ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজ, তাহলে যদি কোনো ত্রিভুজের, প্রথমে তো এই কথাটা লিখতে হবে, ত্রিভুজ সূত্র লিখবা, তাহলে যদি কোনো ত্রিভুজের, দেখো পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর। পি আর কিউ কি দুটো ভেক্টর না? সেই দুটো ভেক্টরকে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দুটো সন্নিহিত মানে কি? সন্নিহিত, এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সন্নিহিত বাহু, আবার এই বাহুটা পরস্পরের সন্নিহিত বাহু, মানে একটার সাথে আরেকটা স্পর্শ করে থাকবে, সেটা হচ্ছে সন্নিহিত। আবার এই বাহুটা পরস্পরের সন্নিহিত। আসলে ত্রিভুজের যে কোনো দুই বাহু সন্নিহিত, কিন্তু ভাই সামান্তরিক বা চতুর্ভুজের কিন্তু সব বাহু সন্নিহিত না। যেমন ধরো এটা একটা সামান্তরিক, সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত, স্পর্শ করে আছে, কিন্তু এই বাহুটা
এই বাহুটা সন্নিহিত নয়, বলো এটার সাথে এটা স্পর্শ করে আছে, আছে বলো না, তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু সন্নিহিত নয়। তো চতুর্ভুজের ক্ষেত্রে সন্নিহিত নয় হয়, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে তো ভাই যে কোনো দুইটা বাহু সন্নিহিত, একটার সাথে আরেকটা তো স্পর্শ করে থাকবেই। এই যে এই দুটো বাহু সন্নিহিত, পরস্পরের সাথে বি বিন্দুতে স্পর্শ করে আছে। তাহলে আমি দুটো ভেক্টর কাকে কাকে, পি আর কিউ কে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু এ বি আর বি সি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলাম। শুধু প্রকাশ করলে হবে না, প্রকাশ করতে হবে একই ক্রমে। এই যে এটা তো খুব ইম্পর্টেন্ট কথা, একই ক্রম মানে কি, এই যে এটা হচ্ছে একই ক্রম। দেখো এই যে দুইটা সন্নিহিত বাহু, এই যে পি ভেক্টরটা এটার ডিরেকশন এই, কিউ ভেক্টর যেটা এটার ডিরেকশন এই, এটাতে বলা হচ্ছে একই ক্রম। দেখো পি যেদিকে কিউ ওই ডিরেকশনে আসলে ঘুরছে, আসলে পি এর দিক কিউ এর দিক একই দিক এটা বলবো না, পি হচ্ছে এভাবে কিউ হচ্ছে এভাবে, একই ক্রমে আছে। দেখো এই যে ক্রমটা একই রকম ক্রম। কিন্তু যদি এমন হতো ধরো এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, তাহলে এটা বিপরীত ক্রম। পি ভেক্টর আর কিউ ভেক্টর দেখো সংঘর্ষ হয়ে যাচ্ছে, এটা বিপরীত ক্রম। ধরো এই যে দুটো গাড়ি আসতেছে, এই রাস্তা দিয়ে একটা গাড়ি আসতেছে, এই রাস্তা দিয়ে একটা, এই পরস্পরের বিপরীত ক্রমে গাড়ি আসতেছে মুখোমুখি। আর একই ক্রম মানে একটার পিছে আর একটা। এই যে কিউ ভেক্টর, দেখো কিউ ভেক্টরের ডিরেকশন এই, পি ভেক্টরের ডিরেকশন এই যে এভাবে ডিরেকশন একটার পিছে আর একটা, এটাকে বলা হচ্ছে একই ক্রম। তাহলে এই যে এইটা হচ্ছে একই ক্রম, বুঝছো, এটাকে বলা হচ্ছে একই ক্রম। কি ক্লিয়ার? তাহলে যদি কোনো ত্রিভুজের, প্রথমে এই কথাটা লিখলাম, ওকে, দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা কয়টা ভেক্টরকে, দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে, দুটো সন্নিহিত বাহু দ্বারা, চিত্রের দিকে তাকাবা লিখতে থাকবা, দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে কি ক্রমে একই ক্রমে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, একই ক্রমে প্রকাশ করা যায়। ঠিক আছে, এই যে থামো এই পর্যন্ত। যদি কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে একই ক্রমে, ঠিক আছে, মানে ওদিকে প্রকাশ করা যায়, মানে ওদিকে মানে এ বি বাহুর দৈর্ঘ্য হবে পি এর মান, বিসি বাহুর দৈর্ঘ্য হবে কিউ এর মান, আর ডিরেকশন তো আছেই, তাহলে মানে ওদিকে একই ক্রমে প্রকাশ করা যায়। তবে বলো তো তবে কি, তবে এদের লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর কোনটা, লব্ধি বা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা আর, তাহলে যদি এদেরকে একই ক্রমে প্রকাশ করা যায় তবে অপর বাহু বা তৃতীয় বাহু এদের লব্ধি প্রকাশ করবে, তাই না? তো লব্ধি কি ক্রমে প্রকাশ করে দেখো তো এবার, এই একই ক্রম কথাটা, এটার তাৎপর্য এবার বুঝতে পারবা। দেখো পি যেদিকে কিউ তার একই ক্রমেই আছে, কিন্তু আর এর ক্রমটা দেখো তো মুখোমুখি না, তাহলে আর এর ক্রমটা কেমন, বিপরীত। এই যে এটা হচ্ছে আর যদি এটা যদি আর হইতো তাহলে হয়তো সবগুলোই একই ক্রম, কিন্তু আর এর ক্রমটা থাকবে বিপরীত। দেখো এই যে লব্ধি আর, এটা বিপরীত ক্রমে, এই যে এটা বিপরীত ক্রমে। তাহলে তবে অপর বাহু বিপরীত ক্রমে এদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। ঠিক আছে, এইবার তুমি বলো, তুমি নিজে লিখতে পারবা না? বলো মুখস্থ করে লেখা লাগবে নাকি নিজে লেখা যাবে? এই কথাগুলা, এইটুকু কথা এটা নিজে লেখা যাবে কিনা? যাবে তো? তাহলে আসো এবার চোখ বন্ধ করে আঁকো একটা ত্রিভুজ, আঁকো, একে বলো দেখি লিখতে পারো কিনা। তাহলে প্রথম লাইন আসো মুখস্থ করে দিই, এখনই মুখস্থ হয়ে যাবে। যদি কোনো ত্রিভুজের
এটা দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু, এই একটা বাহু এই একটা বাহু, বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে মানে ওদিকে প্রকাশ করা যায়, তবে অপর বাহু বিপরীত ক্রমে এদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। শেষ কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার খুব ইম্পর্টেন্ট একটা কথা শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে তাহলে লব্ধি আর রেজাল্টেন্ট আর এটা হবে পি প্লাস কিউ। তোমরা 9-10 এভাবে লিখতা, এটা এ এটা বি এটা যদি সি হয়, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে এ বি বিসি এসি, তাই না? এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। তাহলে অতএব এসি বরাবর ক্রিয়ারত ভেক্টর আর, আর এ বি বরাবর ক্রিয়ারত ভেক্টর পি, বিসি বরাবর ক্রিয়ারত ভেক্টর কিউ, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। খুব মনোযোগ দিয়ে জিনিসটা শোনো, এটা মানে এই লাইনটা মানে এইটা না, কিন্তু খবরদার খবরদার, পি প্লাস কিউ এটা না, এটার অর্থ এটা না, ভালো করে মাথায় ঢুকাইতে হবে। এই লাইনটার অর্থ এটা না। অনেক কেন ভাই, এটাই তো, এই যে পি আর কিউ এর যোগফল আর, এটার মানে হচ্ছে পি এবং কিউ এর মাথার উপর তীর চিহ্ন আছে দেখো, পি এবং কিউ এর ভেক্টর যোগফল আর, পি আর কিউ এর লব্ধি আর। এর মানে এটা না, পি এর মান আর কিউ এর মান যোগ করলে আর এর মান পাওয়া যাবে, এর মানে এটা না। চিন্তা করো, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যোগ করলে এই লাইনের অর্থ কি? এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যোগ করলে এই বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। কথাটা কি সত্যি বলো? কথাটা কি সত্যি? এটা যদি 5 কিলোমিটার হয়, এটা যদি 4 কিলোমিটার হয়, এটা কি 9 কিলোমিটার? তুমি বলো না তো, তাই না? তাই এটা কিন্তু, এই লাইনটা কিন্তু এটা বুঝাচ্ছে না, এই লাইনটা কিন্তু এই জিনিসটা বুঝাচ্ছে না যে ধরো 3 যোগ 4 মিলে এখানে হচ্ছে ধরো 5, এরকম বুঝাচ্ছে না, কিন্তু এই লাইনটা কিন্তু এটা বুঝাচ্ছে না। এই লাইনটা বুঝাচ্ছে পি এবং কিউ এর রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর হবে আর। এইবার কথা হচ্ছে ভাই, তাহলে আর এর মান কত হবে? আর এর মান কত হবে সেটা আমরা বের করব। আর এর মান কত হবে সেইটা আমরা বের করব। অলরেডি তোমাকে ধরো ওই যে আমরা পিথাগোরাসের যেটা, সেটা দিয়ে কিন্তু অলরেডি আমি তোমাকে বের করে দেখাইছি। পিথাগোরাস যেটা, সেটা দিয়ে কিন্তু বের করে দেখাইছি যে তুমি এই যে পি পি ভেক্টর ধরো, এটা কত কিলোমিটার গেলা, ধরো 4 কিলোমিটার। তারপরে এই দিকে এই বরাবর গেলা কত, লম্বভাবে, এই যে লম্বভাবে, আপাতত আমরা এইটা পারি, লম্বভাবে হলে এটা ধরো কিউ ভেক্টর, তার মান 3 কিলোমিটার। তাহলে তুমি ছিলা কোথায়? এখানে। এখন গেছো কোথায়? এখানে। তাহলে এবার একটা ত্রিভুজ এঁকে ফেলি, আদি বিন্দু শেষ বিন্দু নিয়ে একটা ত্রিভুজ বানাই ফেলি। এই ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু, এই বাহু আর এই বাহু দ্বারা একই ক্রমে দুটো ভেক্টরকে প্রকাশ করলাম, পি আর কিউকে। পি এর মান 4, কিউ এর মান 3। তাহলে এই যে বাহুটা, এই বাহুটা বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে দেখো, পি কিউ যে ক্রমে আছে এটা তার উল্টা ক্রমে। তাহলে এ হবে এদের লব্ধির মান, ধরো এই লব্ধি ভেক্টর আর। এবার এই আর এর দেখো, এটার মানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। হ্যাঁ, এটা আমি লিখতে পারি যে পি আর কিউ এর লব্ধি হচ্ছে আর, কিন্তু আর এর মান এটা পি আর কিউ এর মান না, অর্থাৎ 4 যোগ 3, 4 যোগ 3 এটা সমান সমান কত? 7। এই যে এটা, এটা না রে ভাই, এটা না। ঠিক আছে, এটার অর্থ এটা না। এটা যদি কেউ লেখে তাহলে কিন্তু ভুল লিখলা, এটা লেখা যাবে না। তো এখন যদি বলি তাহলে আর এর মান কত, ওই যে আর এর মান বের করতে হবে হচ্ছে পিথাগোরাস দিয়ে। এটা 4 এটা 3, তাহলে আর এর মান হবে, আর সরণের মান হবে √4² প্লাস 3² অর্থাৎ 5 কিলোমিটার। কি উপায়? জ্যামিতিক উপায়। আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে জানতে পারলাম লব্ধি কে হবে। ত্রিভুজ সূত্র আমাদের বলতেছে যে পি ভেক্টর কিউ ভেক্টরের লব্ধি হবে আর ভেক্টর। এবার এর মান কত হবে সেই মানটা আমরা বের করব। কিভাবে বের করব সেটা আমরা দেখব। হয়তো লম্ব, এই কোণটা যখন লম্ব 90 ডিগ্রি, তখন হয়তো পিথাগোরাস খাটাইতে পারতেছে। তুমি বলতে পারো ভাই 90 হলেই পিথাগোরাস খাটাইতে পারতেছেন, অন্য ক্ষেত্রে তো পারতেছেন না। অন্য ক্ষেত্রে পারবো, একটু সবুর করো, অন্য ক্ষেত্রে পারবো। কি ক্লিয়ার? বুঝতে পারছো? ত্রিভুজ সূত্র ডান। এইবার আসো, ত্রিভুজ সূত্র যদি জানি, আমরা দুইটা ইম্পর্টেন্ট সূত্র এখন পড়তে পারবো। দুইটা ইম্পর্টেন্ট সূত্র পড়তে পারবো, ভেক্টর রাশি মেনে চলে এরকম দুইটা সূত্র। ভেক্টর রাশি কে নক দিচ্ছে বারবার দেখি।
গুড। ভেক্টর রাশি মেনে চলে, ভেক্টর রাশি মেনে চলে এরকম কিছু সূত্র আছে। তো কি সূত্র? বিনিময় সূত্র, বিনিময় সূত্র, তারপরে সংযোগ সূত্র, সংযোগ সূত্র, এবং আরেকটা হচ্ছে বন্টন সূত্র। ভেক্টর রাশি এটা মেনে চলে। বিনিময় সূত্রটা কেমন? বিনিময় সূত্র হচ্ছে ধরো a প্লাস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কি? বি প্লাস এ ভেক্টর, মানে বিনিময়, জায়গা অদল বদল করলো, এর জায়গা বিনিময় করলো বি এর সাথে, বি এর জায়গা এর সাথে বিনিময় করলো, এটা হচ্ছে বিনিময় সূত্র। সংযোগ সূত্র হচ্ছে ধরো এর সাথে আমরা সংযোগ করব, অর্থাৎ বি এবং সি ধরো আগে যোগ করলাম, যোগ করে এ এর সাথে যোগ করলাম। এটার অর্থ যা, আমি যদি এ আর বি আগে যোগ করে তার সাথে সি যোগ করি, সি কে সংযোগ করি, তাহলে কি অর্থ একই দাঁড়ায়? উত্তর হচ্ছে হ্যাঁ। এটা ভেক্টর রাশি সংযোগ সূত্রটা মানে, এটা হচ্ছে সংযোগ সূত্র। আর বন্টন সূত্র ধরো এম, এম এটা ধরো এ প্লাস বি, এই এম কে এবার বন্টন করে দাও, এম ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি লেখা আছে, তাহলে এম এরও এম বি এরও। কিন্তু এবার আসো ভাগ করে দিই, এম কে বন্টন করে দিই, তাহলে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, এটা হচ্ছে বন্টন সূত্র। আমরা এই দুটো সূত্র এখন গরম গরম দেখব, এই দুটা, বিনিময় আর সংযোগ। বন্টন সূত্র, হ্যাঁ এটা আমরা দেখব, কিন্তু বন্টন সূত্র আরেকটু বড় হয়ে যখন ভেক্টর রাশির গুণ পড়বো না, দেখো এখানে কিন্তু এম এর সাথে এর গুণ, আমরা এখন যোগ বিয়োগ পড়তেছি, এটা যোগ, এটা যোগ, আমরা এখন যোগের হিসাব নিকাশ পড়তেছি। সো এখন আমরা এইটা আর এটা পড়বো, ঠিক আছে? যখন গুণ পড়বো, ভেক্টর রাশির গুণ যখন পড়বো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশির গুণ আলোচনা করার সময় বন্টনটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আপাতত বিনিময় আর সংযোগটা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে লিখো 1 নম্বর দিয়ে লিখো, 1 নম্বর দিয়ে লিখো বিনিময় সূত্র, বিনিময় সূত্র। ও যারা মেডিকেলের তাদের একটা শর্টকাট শিখাই দিই, যাদের মেডিকেল টার্গেট, যে অনেক সময় এমসিকিউ আসে ভেক্টর রাশি মেনে চলে, ভেক্টর রাশি মেনে চলে কোন সূত্রটা মেনে চলে? তিনটা, বিনিময়, সংযোগ এবং বন্টন। 20 বন্টন, একটা কথা মাথায় রাখবা, 20 বন্টন। তো 20 এই দন্ত মানে মধ্যাহ্নস্বটাকে লিখবা দন্তস্ব দিয়ে, তাহলে বিনিময়, সংযোগ আর বন্টন। বুঝতে পারছো শর্টকাট? তোমরা এই শর্টকাট দিলে অনেক খুশি হও যারা মেডিকেল টার্গেট। বিনিময়, সংযোগ এবং কি? এবং বন্টন। বন্টস হয়ে গেছে, বন্টন, বিনিময়, সংযোগ এবং বন্টন। কি ক্লিয়ার? গুড। আচ্ছা এবার আসো বিনিময় সূত্র। বিনিময়, দেখো বিনিময় মানে হচ্ছে 2 যোগ 3 সমান সমান 3 যোগ 2 কি? বলো। এটা হচ্ছে স্কেলার রাশির বিনিময়। স্কেলার রাশি যে বিনিময় মানে এটা আমরা জানি, 2 এর সাথে 3 যোগ করলে ফলাফল কত? 5। 3 এর সাথে 2 যোগ করলে ফলাফল কত? 5। স্কেলার রাশি বিনিময় মানে 2 এর সাথে 3 যোগ করা যে কথা, 3 এর সাথে 2 যোগ করা সেই কথা। এখন আমাদের কথা হচ্ছে কি, স্কেলার রাশি বিনিময় মানে আমরা জানি, ভেক্টর রাশি তো আর স্কেলার রাশির মতো না। ভেক্টর রাশি তার হিসাব নিকাশ কি আর স্কেলার রাশির মতো হয়? হয় না তো, জ্যামিতিক উপায় করতে হয়। তো কথা হচ্ছে স্কেলার রাশি বিনিময় মানে, ভাই ভেক্টর রাশি কি মানে, সেটাই এখন আমরা দেখব। অনেকে বলতে ভাই স্কেলার রাশি বিনিময় মানছে, ভেক্টর রাশিও মানবে। তো এটা তো ধরো যে তুমি গায়ের জোরে বললা যে মানবে, প্রমাণ দেখাও আমাকে। a প্লাস বি সমান সমান বি প্লাস এ, এটাই হচ্ছে আমাদের বিনিময় সূত্র। তাহলে আমরা দেখাইতে চাই যে ভেক্টর রাশির যোগ আসলে বিনিময়টা মানে, এর সাথে বি যোগ করা যে কথা, বি এর সাথে এ যোগ করা ফলাফল আসলে একই কথা। জায়গা বিনিময় করেছে, এ এর জায়গায় বি চলে আসছে, বি এর জায়গায় এ চলে আসছে, জায়গা বিনিময়, এটাই হচ্ছে বিনিময় সূত্র। তা আমরা এখন এটা প্রমাণ করে দেখাবো যে ভেক্টর রাশি আসলে বিনিময় মানে কিনা। তো আসো কিভাবে বিনিময় সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো, এই ত্রিভুজ সূত্রের জ্ঞান দিয়ে। মনে করো আমরা একটা সামন্তরিক এঁকে ফেলি, একটা সামন্তরিক এঁকে ফেললাম। এই সামন্তরিকের এই বাহু বরাবর, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর ধরো এ ভেক্টর,
আর এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর। এই যে দুটো ভেক্টর আমরা নিয়ে নিলাম। সামান্তরিকের দৈর্ঘ্য ধরো ও পি, সামান্তরিকের কৌণিক বিন্দুগুলা ও পি কিউ আর। এইবার আসো সমান ভেক্টরের সংজ্ঞা কি ছিল? সমান ভেক্টরের সংজ্ঞাটা কি ছিল? যে ভেক্টর রাশির মান এবং দিক সমান থাকবে। তাহলে সমান ভেক্টরের শর্ত অনুযায়ী তুমি একটা জিনিস চিন্তা করো, এটা যদি বি ভেক্টর হয়, এই বাহু বরাবর যদি বি ভেক্টর হয়, তাহলে এই বাহু বরাবর এই বাহু আর এই বাহু সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এরা পরস্পরের সমান্তরাল না? এবং এর দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য তো তাই, কি তাই না? বলো। তাহলে এই বাহু বরাবর যদি বি ভেক্টর হয়, ভাই এই বাহু বরাবরও আমি বি ভেক্টর লিখতে পারি, কোনো আপত্তি আছে কি? কোনো আপত্তি আছে? অনেক ভাই কেন লিখলেন? সমান ভেক্টরের সংজ্ঞা দিয়ে, সমান ভেক্টরে ভেক্টর শিফটিং রুলস ফলো করে, এর যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য, এ আর এ পরস্পরের প্যারালাল, তাহলে এ যেদিকে সেই দিকে তো আমি লিখতেই পারি। ভেক্টরকে উঠে নিয়ে এসে লিখতে পারি, এই যে এইভাবে ধরো, এই যে এখানে ভেক্টরটা আছে, এটাকে তুলে এনে এখানে বসাই দিতে পারি, এই যে হয়ে গেল। কি ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আসো ঠিক একইভাবে এটা এ ভেক্টর, তাহলে এই যে এ ভেক্টর, এইটার এই বাহুটা পরস্পরের সমান ও সমান্তরাল, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এটাকে তুলে নিয়ে এই যে এই বাহু বরাবর বসাই দিতে পারি। আমি হাতে আঁকছি বলে পুরাপুরি মেলে নাই, কিন্তু যদি তুমি ধরো স্কেল ধরে আঁকো তাহলে একেবারে পুরাপুরি মিলে যাবে। তাহলে এই বাহু বরাবর এইটা হচ্ছে এ ভেক্টর। এটুকু আশা করি সবাই বুঝছো। এখন আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে? এ প্লাস বি। ওকে, আসো তুমি এ নাও, এই বাহু ওপি, আমরা ত্রিভুজ সূত্র খাটাবো, ওপি। ওকে, এবার আসো বি ভেক্টর, পি কিউ, পি কিউ, ওপি প্লাস পি কিউ, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে ওপি পি কিউ, তাহলে ও কিউ, ও কিউ, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে, তাহলে এটা ও কিউ। তাহলে এখানে বসাই দিই ও কিউ। বুঝলা কিনা? একটা শর্টকাট টেকনিক শিখবা, একটা শর্টকাট টেকনিক শিখবা, মাঝখান থেকে কমন জিনিসটা ভ্যানিশ করে দিবা। এই যে পি 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 ভ্যানিশ, পি পি যদি ভ্যানিশ হয়ে যায়, পড়ে থাকবে ও, পড়ে থাকবে কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। এবার রাইট হ্যান্ড সাইড দেখি তো, রাইট হ্যান্ড সাইড কি আসে? রাইট হ্যান্ড সাইড ছিল বি প্লাস এ, তাহলে বি প্লাস, এবার বিটা নিলাম, বিটা আগে নিব, ও আর, এবং তারপরে এ আর কিউ, আর কিউ। চিত্রে তাকানো লাগবে না, আগে আসো ভ্যানিশ রুল, আর আর ভ্যানিশ করে দাও, পড়ে থাকবে ও কিউ। অথবা তুমি দেখো, এখানে দেখো, এই যে এটা প্লাস এইটা, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে এটা, এটা কত? ও কিউ। তাহলে এখানে লিখে দিই ও কিউ, ও কিউ 1 নম্বর, আর এটা 2 নম্বর। দেখো তো ফলাফল কত? ও কিউ, ও কিউ ভেক্টর, ফলাফল ও কিউ ভেক্টর। এটা এ প্লাস বি, তার যোগফল যা, ভেক্টর যোগ যা, বি প্লাসে তারও ভেক্টর যোগের ফলাফল একই। তাহলে 1 ও 2 থেকে আমরা বলতে পারি যে অতএব 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে বলা যায় যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান, অর্থাৎ এ প্লাস বি এবং বি প্লাস এ। তাহলে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, এটা হচ্ছে ভেক্টর যোগের বিনিময় সূত্র। কি ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে, এবার আসো বিনিময় সূত্র ডান। 2 নম্বর হচ্ছে সংযোগ সূত্র, সংযোগ সূত্র। স্কেলার রাশি সংযোগ সূত্রটা আগে তুমি দেখো। সংযোগ সূত্র যে স্কেলার রাশির জন্য প্রযোজ্য হয়, এটা আগে আমরা বুঝাও। 2 যোগ 3 যোগ 4 ইকুয়াল টু 2 যোগ 3, তারপরে তার সাথে যোগ করো 4। বলো একই কিনা? অবশ্যই একই। 3 আর 4 যোগ করে 7, 7 আর 2 9, তাহলে এখানে ফলাফল 9। এখানে 2 আর 3 আগে যোগ করলে 5, 5 এর সাথে 4 যোগ করলে ফলাফল 9। স্কেলার রাশি সংযোগ মানে রে ভাই, এটা তো আমরা জানি। ওইটাই এখন আমরা চাই যে ভেক্টর রাশি কি সংযোগ মানে? আন্দাজে ঢিল ছোড়া যাবে না, গায়ের জোরে বলা যাবে না। ভেক্টর রাশি
সংযোগ মানে কিনা প্রমাণ করে দেখাতে হবে। তা আসলে আমরা দেখাবো এবার। তাহলে ভেক্টর রাশি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি আগে নিয়ে তারপরে তার সাথে যোগ করব সি। তাহলে ভেক্টর রাশি সংযোগ মানে এটার এখন আমাদের প্রমাণ করতে হবে, এই সংযোগ সূত্রটা। বলো তো কয়টা ভেক্টর? ভেক্টর কয়টা আছে? ভেক্টর আছে তিনটা, এ বি সি, তিনটা ভেক্টর। তাহলে তিনটা ভেক্টর নিতে হবে আমাদের, তিনটা ভেক্টর আঁকতে হবে। তিনটা ভেক্টর যেভাবে খুশি সেভাবে আঁকি। দেখো কেউ লিখবা না আগে। ধরো এই একটা ভেক্টর, এটা হচ্ছে এই ভেক্টর। তারপর ধরো এই আর একটা ভেক্টর। অনেক বলতো ভাই এই মাথার সাথে মিশা নিচ্ছেন কেন? হ্যাঁ বলতেই পারো, স্বাভাবিক ধরো বলতেই পারো। তো ধরো আমি এরকম নিলাম যে এই এখানে নিলাম, এইটা হচ্ছে ধরো বি ভেক্টর। আর একটা ভেক্টর নিতে পারি, আর একটা ভেক্টর হচ্ছে ধরো এরকম নিলাম যে এই ভেক্টরটা ধরো সি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এ বি সি, এই যে তিন জায়গায় নিলাম। এখন আমরা যখন ত্রিভুজ সূত্র খাটাবো তখন একটা ভেক্টরের মাথার সাথে আর একটা ভেক্টরের পা এসে যুক্ত হয়েছে না? ওই যে যখন একই ক্রমে, দেখো ত্রিভুজ সূত্র যখন খাটাইছি তখন কি হয়েছে? ত্রিভুজ সূত্র যখন খাটাইছি তখন এই ভেক্টরের মাথার সাথে মাথার সাথে এই ভেক্টরের পা, এই ভেক্টরটার পা যুক্ত হয়েছে। তাহলে একটার সাথে একটা যুক্ত করব, মাথার সাথে পা যুক্ত করব, না হলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র খাটাইতে গেলে তো বিপদে পড়ে যাব। তাহলে একটা কাজ করি, এরা তিন জায়গাতে আসতে থাকুক। এইবার আমি আমার ইচ্ছা মতো প্রথমে একটা নিব, তারপরে তার মাথার সাথে আরেকটা ভেক্টরে পা লাগাই দিব, তারপরে তার মাথার সাথে আরেকটা ভেক্টরে পা লাগাই দিব। তাহলে এইটা যদি আমি করি তাহলে দেখো তো জিনিসটা দেখতে এরকম হয় না? এই যে এর মাথার সাথে পা লাগাই দিলাম, দিয়ে এটাকে তুলে এনে এর মাথার সাথে এর পা লাগাই দিলাম, দিলে এরকম হলো। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। ও বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। এখন আসো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের হিসাব। লেফট হ্যান্ড সাইড বলছে বি আর সি ভেক্টর আগে যোগ করবা, বি আর সি ভেক্টরের যে ফলাফল হবে তার সাথে এ কে যোগ করবা। তাকাও একটু বোর্ডে, এ ভেক্টর হচ্ছে ওপি প্লাস বি ভেক্টর পি কিউ প্লাস সি ভেক্টর কিউ আর। চিত্রে আর তাকানোই লাগে না, এখান থেকে এখন সবকিছু শেষ করে দেওয়া যায়। কি যেন শর্টকাট বলছি? মাঝখানের কমন জিনিসটারে ভ্যানিশ করে দেবা, কিউ ভ্যানিশ করে দাও, পড়ে থাকবে পি আর। তারপর এটার সাথে এটা যখন যোগ করবো পি ভ্যানিশ করে দাও, পড়ে থাকবে ও আর। বুঝছো? পড়ে কি থাকবে? ও আর। হয়ে গেছে কিন্তু অলরেডি। এবার আসো আমরা একটু ঢং ঢং করি। ও পি প্লাস পি কিউ আর, দেখি তো চিত্রে, পি কিউ আর, কিউ আর। ভাই পি কিউ আর করলে যেটা হয় সেটা তো এটা, এই যে পি আর, এটা হয়। পি কিউ আর করলে পি আর হয়। ওকে, তাহলে পি আর লিখি এখানে, পি আর। দেন এবার ওপি পি আর, পি ভ্যানিশ হয়ে যাবে, ও আর পড়ে থাকবে। দেখি তো তাই থাকে কিনা। ওপি পি আর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে তখন হয় ওপি দেন পি আর। দেখছো, এই যে এটা চলে আসছে। তাহলে এটা কি? ও আর, লেফট হ্যান্ড সাইডের ফলাফল। এইবার আসো রাইট হ্যান্ড সাইডের ফলাফল। রাইট হ্যান্ড সাইড এর সাথে আগে বি যোগ করবা, দেন তার সাথে তুমি সি যোগ করবা। এ ভেক্টর ওপি বাহু বরাবর ক্রিয়ারত, ও থেকে পি এর দিকে। বি ভেক্টর পি কিউ বাহু বরাবর ক্রিয়ারত। সি ভেক্টর কিউ আর বাহু বরাবর ক্রিয়ারত। ওকে, তাহলে এবার আসো এই দুইটা আগে হিসাব করবো। তাহলে ও পি আর, পি ভ্যানিশ পড়ে থাকবে, সরি ও পি কিউ, পি ভ্যানিশ পড়ে থাকবে ও কিউ। দেখি তো তাই হয় কিনা, ওপি দেন পি কিউ, এই যেটা। তাহলে এখান থেকে এখানে ও কিউ এটা। তাহলে এটা হচ্ছে ও কিউ প্লাস কিউ বাদ যাবে, পড়ে থাকবে ও আর। দেখি তো তাই হয় কিনা, দেখি আসো হয় কিনা। তাহলে কি হবে? ও কিউ, এই যে ও কিউ, তারপরে কিউ আর, এই যে এটা। তাহলে এটা কি বলো, এটা কি দেখতে পাচ্ছ? এই যে এটা ও আর, এটা ও আর। ডান। তাহলে এটাও ও আর ফলাফল,
এটার ফলাফল ও আর। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম, তাহলে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড সেম, একই ফলাফল দিচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল এ প্লাস বি প্লাস সি, আর রাইট হ্যান্ড সাইডের ফলাফলটা হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি। ক্লিয়ার? দেখো সংযোগ সূত্র মানছে, সংযোগ সূত্র মেনেছে। ডান। এখন আসো তোমাদের একটা ম্যাজিক দেখাবো। এই যে সংযোগ সূত্র এবং বিনিময় সূত্রের একটা ম্যাজিক। এটা আমরা 3টা ভেক্টর দিয়ে দেখাইছি। আমরা যদি 3-এর চেয়ে আরো বেশি ভেক্টর দিয়েও দেখাই, মানে সহজ কথা, তোমার কাছে ধরো অনেকগুলো ভেক্টর আছে, ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, অনেকগুলো ভেক্টর। এর সাথে সি কে যোগ করলাম, যা পাইলাম তার সাথে ই কে যোগ করলাম, যা পাইলাম তার সাথে ডি কে যোগ করলাম, যা পাইলাম তার সাথে বি কে যোগ করলাম। ফলাফল যা হবে, আমি যদি ডি এ আগে নিয়ে তার সাথে সি কে যোগ করি, তারপরে তার সাথে এ কে যোগ করি, তারপরে তার সাথে ই কে যোগ করি, দেন তারপরে তার সাথে বি কে যোগ করি, তাহলে কি ফলাফলটা একই হবে? অবশ্যই একই হবে, সংযোগ সূত্র তো তাই বলতেছে। বি এর সাথে সি যোগ করে তার ফলাফলের সাথে এ যোগ করলে ফলাফল যা হবে, এর সাথে বি যোগ করে তার সাথে সি যোগ করলে ফলাফলটা সেম জিনিসই হবে। তো এটা তো 3টা ভেক্টর নিয়ে বুঝছি, তো 3-এর অধিক ভেক্টর, 4টা-5টা ভেক্টর নিয়ে হিসাব করলে কি একই রকম হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, একই রকম হবে। তো আসো আমরা একই রকম হবে এটা বোর্ডেই দেখাইতে পারবো একটা ম্যাজিক করে। কি করে? একটা ম্যাজিক করেই দেখাইতে পারবো। তো চলো দেখি। আমরা আগে কয়েকটা ভেক্টর আমাদের ইচ্ছা মতো নিয়ে নিই, কয়েকটা ভেক্টর ইচ্ছা মতো নিয়ে নিব। তাহলে ধরো এই একটা ভেক্টর, এটাকে আমরা বললাম ধরো এ ভেক্টর। কয়েকটা ভেক্টর আমরা ইচ্ছা মতো নিব, ইচ্ছা মতো একেবারে যে কোনো দিকে, যেটা যেদিকে নিতে চাও। এই একটা ভেক্টর বি ভেক্টর, এই একটা ভেক্টর সি ভেক্টর, তারপর এই আর একটা ভেক্টর, একটা ভেক্টর ধরো এটা ডি ভেক্টর, এ বি সি ডি। আরেকটা নিব, আরেকটা নিব, আরেকটা ভেক্টর নিলাম, ধরো কোন দিকে নিব, এরকম ভাবে। এটা একটা ভেক্টর নিলাম। এই যে অনেকগুলো ভেক্টর, তার মধ্যে বড় ভেক্টর এইটা, ধর এটা এ, এটা বি, সি, ডি, ই ভেক্টর নিলাম। এবার আসো দেখি আমরা যোগ করি, যোগ করে ফলাফল একই পাই কিনা সবসময়। তাহলে প্রথমে তুমি বলো কোন ভেক্টরটাকে আগে নিব, বলো, যা খুশি বলো। যে ভাই এই ভেক্টরটাকে আগে না, আচ্ছা নিলাম, আসো এই ভেক্টরটাকে আগে নিলাম। তারপরে কাকে নিব? যে ভাই বিকে নেন, আচ্ছা বিকে নিলাম। তাহলে এর মাথার সাথে এর পা যুক্ত করে দিব। দেন ভাই সি নেন, আচ্ছা আসো সি নি, সি নিয়ে এর মাথার সাথে সি কে যুক্ত করে দেব। ডি নেন, ডি নিলাম, ডি নিয়ে এর মাথার সাথে যুক্ত করে দেব। ওকে। যে ভাই এবার ই নেন, ই নিয়ে এর মাথার সাথে যুক্ত করে দেব। ই নিলাম। লব্ধি কি হবে? লব্ধি হবে আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব। এই যে আদি বিন্দু, এই যে শেষ বিন্দু, লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব। আসো, আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরলরৈখিক দূরত্ব, এই হচ্ছে এদের লব্ধি, রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্টটাকে আমরা সাদা কালি দিয়ে রেখে দিই, এই হচ্ছে রেজাল্টেন্ট, লব্ধি। দেখছো কি ক্লিয়ার? এইবার আসো, এবার আসো তুমি এবার বলো, আমি তো এখানে সিকোয়েন্স অনুযায়ী নিছি, এবার আমি আসো ইচ্ছা মতো নিব। ইচ্ছা মতো বলো কোনটা আগে নিব। যে ভাই ডি আগে নেন। ওকে, তোমার কথাটাই ঠিক থাকবে, আমরা ডি কে আগে নিলাম, নিলাম ডি আগে। তারপরে কাকে নিব বলো? যে ভাই এবার একে নেন। ওকে, একে নিলাম, তাহলে এর মাথায় এ বসাই দিলাম। এবার সি কে নেন, নিলাম সি কে, এর মাথায় বসাই দিলাম এটাকে। এবার ভাই বি কে নেন। ওকে, বিকে নিলাম, বিকে নিয়ে এর মাথায় বসাই দিলাম।
বিকে নিয়ে এর মাথায় বসে দিলাম। এবার আছে ইকে নিব তো, কিন্তু বোর্ড ছাড়ে চলে যাবে। তো আমি একটা কাজ করি, এটা একটু নিচে নামাই নি, বুঝতে পারছো? এটাকে নিচে নামাই নিলাম। এবার আসো ইকে নিলাম। দেখছো স্মার্ট বোর্ডে কত ম্যাজিক করা যায়। নিলাম। এইবার বলো লব্ধি কত হবে? আদি বিন্দু শেষ বিন্দু। আগের সিকোয়েন্স আর এবারের সিকোয়েন্সটা কি একই রকম আছে? নাই। তাহলে লব্ধি কি একই রকম হবে? উত্তর হচ্ছে অবশ্যই একই রকম হবে, অবশ্যই। দেখি তো, তাহলে এটাই না লব্ধি? তাহলে এটা নিয়ে যদি আমি এর পাদবিন্দুতে আর ওর শীর্ষবিন্দুতে বসাই, তাহলে ভাই মিলে যাওয়ার কথা। দেখি তো মিলে কিনা। তুলে নিলাম, তুলে নিলাম। তুলে নিয়ে আসে বসো, এর পাদবিন্দুতে বসাই। দেখি তো শীর্ষবিন্দুর সাথে মিলে যায় কিনা। পাদবিন্দুতে বসাই দিলাম, দেখো তো মিলে গেল কিনা। মিলে গেছে? এই এটাই তো মজা। দেখো মিলে গেছে, এই মিলে গেছে, একেবারে লব্ধি। তাহলে আমরা যেভাবেই হিসাব নিকাশ করি না কেন, দেখো মিলে যাবে, লব্ধি একই হবে, লব্ধি একই হবে। তুমি এবার তুমি তুমি তোমার মতো করে সিকোয়েন্স বলবা, দেখবা হয়ে যাবে। দেখি আসো তো আরেকবার একটা যাই, যাবো আরেকবার করবো, আরেকবার ম্যাজিক দেখাবো। কোনটা নিব এবার আসো আগে ই নিব। আসো আগে ই নিলাম, তারপরে ডি নিব। নিলাম ই নিলাম, ডি নিলাম, ওকে। তারপরে হচ্ছে বি নিব, ওকে নিলাম, বি নিলাম। তারপরে সি নিব, ওকে। তারপরে সি নিলাম। তারপরে বাকি থাকলো এ, তারপরে এ নিব, এই যে এ নিলাম। এবারও সিকোয়েন্সটা অন্যরকম হয়েছে। তাহলে এবার লব্ধি কি একই হবে? দেখি লব্ধি একই হয় কিনা। এই যে লব্ধি, তুলে নিয়ে বসাই, এই যে লব্ধি, তুলে নিয়ে বসালাম। দেখো তো মিলছে কিনা। বুঝতে পারছো? জাদুটা বুঝছো? তাহলে ডান হয়ে গেল, ম্যাজিক হয়ে গেল। এবার আসো আর একটা সূত্র আজকে আমরা পড়ব, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, ঠিক আছে? আজকে আমরা পড়ব বহুভুজ সূত্র। ভাই বহুভুজ সূত্র আসলে আলাদা কিছুই না, ত্রিভুজ সূত্রেরই একটা রূপ। বহুভুজ সূত্রে তিনটা বাহু ছিল, সরি, ত্রিভুজ সূত্রে তিনটা বাহু ছিল, বহুভুজ সূত্রে ভাই অনেকগুলো বাহু। বহুভুজ সূত্র অনেকগুলো, যেমন দেখো আমি তোমার একটু বহুভুজ সূত্রটা দেখাই। ধরো অনেকগুলো ভেক্টর, অনেকগুলো ভেক্টর। বহুভুজ সূত্র অলরেডি আমরা করে আসছি, একটু আগে আমরা যেটা করলাম ওটাই বহুভুজ সূত্র। একটু আগে যে হিসাব নিকাশটা হইলো ওটাই বহুভুজ সূত্র। ধরো ভাইয়া এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টর। তারপর ধরো এই আর একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর। দেন মনে করো এই আর একটা ভেক্টর। কয়টা ভেক্টর? তিনটা ভেক্টর। আর একটা ভেক্টর দিই, এই আর একটা ভেক্টর। এটা হচ্ছে চারটা ভেক্টর। এই যে চারটা ভেক্টর, দেখো চারটা ভেক্টর আছে। এখন আমরা চাই এদের লব্ধি চাই, আমরা এদের লব্ধি চাই, এদের রেজাল্টেন্ট কত এটা আমরা চাই। তাহলে আসলে চারটা ভেক্টরের রেজাল্টেন্ট আমরা বের করবো। তাহলে কি করব? প্রথমে এই ভেক্টরটা নিলাম, প্রথমে এটা নিলাম, নিয়ে এবার এটাকে তুলে এনে, এটাকে তুলে এনে এর পাদবিন্দুতে বসে দিলাম। এই যে একটার মাথার সাথে আর একটার পা, একটা ভেক্টরের মাথার সাথে একটার পা যুক্ত করলাম। তারপরে আবার এই যে এটা এনে এখানে বসালাম। তাহলে একটার মাথার সাথে আর একটার পা, এভাবে পরপর পরপর ভেক্টরগুলোকে যুক্ত করব। এই যে যুক্ত করলাম, দেখো যুক্ত করলে একটা বহুভুজের মতোই কিন্তু হয়েছে। অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা বাহু হয়েছে। এইবার আমরা কি করব জানো? এইবার ওই যে লব্ধি বের করার জন্য যেটা করছি, আদিবিন্দু শেষ বিন্দু, আদিবিন্দু শেষ বিন্দু, এই যে এটা হচ্ছে লব্ধি। এই যে ভেক্টরগুলা কয়টা ভেক্টর? 1 2 3 4, চারটা ভেক্টরের লব্ধি হবে এটা। তাহলে এই যে এটা যে লব্ধি, ধরেন লব্ধির নাম, লব্ধির নামটা কি? রেজাল্টেন্ট নামটা হচ্ছে আর। এটা ছিল পি ভেক্টর, এটা ছিল ধরো কিউ ভেক্টর, এটা ছিল, আচ্ছা পি কিউ না দি এ বি দি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এই যে এ বি সি ডি এর লব্ধিকে লব্ধি হচ্ছে আর। এটাই না বহুভুজ সূত্র? না বহুভুজের মাধ্যমে পাইলাম না? তাহলে বহুভুজ সূত্রটা কি? বহুভুজ সূত্রটা হচ্ছে কোনো বিন্দুতে যদি একাধিক ভেক্টর ক্রিয়ারত থাকে, তাহলে পরপর একটা ভেক্টরের মাথার সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু, একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু, শীর্ষবিন্দুর সাথে
পাদবিন্দু, শীর্ষবিন্দুর সাথে পাদবিন্দু, এইভাবে পরপর 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 যুক্ত করব। যুক্ত করার পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং একেবারে শেষ যে ভেক্টর তার শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযুক্ত করে, এই যে সংযুক্ত করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টর পাওয়া যাবে সেটাই হবে এতগুলো ভেক্টরের সবগুলো ভেক্টরের লব্ধি। তো এটা কি একটা বহুভুজ তৈরি করছে না? এটাই তো একটু আগে আমরা পড়ে আসছি। তো আসো বহুভুজ সূত্রটা আরেকটু সুন্দর করে বলি। ত্রিভুজ সূত্রে যেমন ছিল তিনটা বাহু, এই যে পি, এটা কিউ, এদের লব্ধি ছিল আর। অর্থাৎ দেখো ভালো করে বুঝবা, দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুটো ভেক্টরকে প্রকাশ করবে, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর লব্ধি প্রকাশ করবে, ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করবে। ত্রিভুজ সূত্র ছিল ভাই। বহুভুজ সূত্র এইটাই, বহুভুজ সূত্র সেম একই রকম জিনিস। বহুভুজ সূত্র কেমন? ধরো একটা বহুভুজ এঁকে ফেলি, এই যে একটা বহুভুজ ধরো এঁকে ফেললাম, যেমন এখানে কয়টা বাহু? 1 2 3 4 5 6টা বাহু, ষষ্ঠ ভুজ আর কি, ষড়ভুজ। তাহলে ষড়ভুজের একটা বাহু বাদ দিবা, একটা বাদ দিবা, একটা বাহু বাদ দিয়ে, যেমন ত্রিভুজের তিনটা বাহু, দুটো বাহু বরাবর একই ক্রমে দুটো ভেক্টর ক্রিয়ারত, তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি। বুঝছো? ত্রিভুজের দুটো বাহু বরাবর দুটো ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করবা, তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি। তাহলে যদি চতুর্ভুজ হয় কি বলবা? বলো, চতুর্ভুজ হলে কি বলবা? চতুর্ভুজ হলে তিন বাহু বরাবর তিনটা ভেক্টর একই ক্রমে থাকলে চতুর্থ বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি। ক্লিয়ার? এবার বলো পঞ্চভুজ থাকলে কি বলবা? পঞ্চভুজের ক্ষেত্রে বলবা চার বাহু বরাবর চারটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা গেলে পঞ্চম বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি। বুঝতে পারছো? বুঝতে? তাহলে ত্রিভুজ ব্যতীত এবার এই যে সবগুলো, এগুলো তো বহুভুজ হয়ে যাচ্ছে। আমি মানে অনেক বলতে ভাই চতুর্ভুজ পঞ্চভুজ এইভাবে সূত্র বানাইতে থাকতাম, তাহলে তো মনে করো যে আজীবন সূত্র বানাই দেওয়া যেত। আমরা এই কারণে সবগুলোকে বহুভুজের মধ্যে ফেলছি। তো আমরা দেখো একটু চালাকি করে এইভাবে বলবো যে এন বাহু বিশিষ্ট কোন বহুভুজের, যদি এন বাহু বিশিষ্ট কোন বহুভুজের বলো কয়টা বাহু দ্বারা, দেখি বলো তো কয়টা বাহু দ্বারা? এন বাহু বিশিষ্ট বহুভুজের কয়টা বাহু দ্বারা? দেখি কে বলতে পারবে? ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা। তাহলে এন বাহুর জন্য কয়টা সন্নিহিত বাহু দ্বারা? এন মাইনাস 1, এক কম। যদি এন বাহু বিশিষ্ট কোনো বহুভুজের এন মাইনাস 1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে, এই যে একই ক্রমে এন মাইনাস 1 সংখ্যক ভেক্টরকে, একই ক্রমে এন মাইনাস 1 সংখ্যক ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা যায়, মানে ও দিকে প্রকাশ করা যায়, তবে অপর বাহু এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের এন মাইনাস 1 সংখ্যক বাহু দ্বারা এন মাইনাস 1 সংখ্যক ভেক্টরকে একই ক্রমে, এই যে একই ক্রমে প্রকাশ করা যায়। তাহলে অপর আর একটা বাহু আছে, সেই অপর বাহু বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মানদিক প্রকাশ করবে, লব্ধির মানদিক প্রকাশ করবে। তাহলে এই যে একটা বহুভুজ, এই বাহু দ্বারা এই ভেক্টর, এই বাহু দ্বারা একই ক্রমে বি ভেক্টর, এই বাহু দ্বারা একই ক্রমে সি ভেক্টর, এই বাহু দ্বারা একই ক্রমে ডি ভেক্টর, আর এই বাহু দ্বারা যদি একই ক্রমে ই ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে বাকি যে বাহুটা আছে সেই বাহুটা বিপরীত ক্রমে এদের
লব্ধি প্রকাশ করবে। ঠিক আছে, এদের লব্ধি প্রকাশ করবে। তাহলে এর মানে আর হচ্ছে রেজাল্টেন্ট, সেটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই আমাদের এই চিত্রের জন্য। ঠিক আছে, এর মানে কিন্তু খবরদার এটা না, বলো কোনটা না? এর মানে কি না? যে ভাই এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আর এর মান, আর এর মান এ এর মান অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য, বি এর মান এই বাহুর দৈর্ঘ্য, সি এর মান এই বাহুর দৈর্ঘ্য, ডি এর মান এই বাহুর দৈর্ঘ্য, ই এর মান এই বাহুর দৈর্ঘ্য, এদের যোগফল আর এর দৈর্ঘ্য না, আর এর মান না, এইটা না। কিন্তু এই লাইনের অর্থ এটা না, এই লাইনের অর্থই না। এই লাইনের অর্থ হচ্ছে এদের লব্ধি এই। এবার এই লব্ধি কেমনে বের করা যায়? যে ভাই অনেক বলতে ভাই এর মান কেমনে বের করব, মান কেমনে বের করব, করতে পারবো, একটু ওয়েট করো, আমরা দেখবো মান কেমনে বের করব। তাহলে এটাই হবে হচ্ছে লব্ধির মান। এখন এর দৈর্ঘ্য যদি বের করতে পারো তাহলে লব্ধির মান পাওয়া যাবে। তো দৈর্ঘ্য কিভাবে বের করব সেটাতে এখনো আসি নাই, আমরা কেবল ঠিকানা জানছি, ঠিকানা, যে লব্ধি কে, রেজাল্টেন্ট কে, তার মান কেমনে বের করব সেটা পরে আসতেছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে বহুভুজ সূত্র। এবার মজার ব্যাপার কি জানো, বহুভুজ সূত্র নতুন কিছু না, আসলে বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রেরই রূপ। বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রেরই একটা রূপ। তো এইটা একটু দেখাই। বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, ত্রিভুজ সূত্রেরই, ত্রিভুজ সূত্রেরই একটি রূপ আসলে। দেখো ত্রিভুজ সূত্র বহুভুজ সূত্রের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে আসলে। তো দেখো আমরা সেটা কিভাবে দেখাইতে পারি। ধরো একটা বহুভুজ, এই যে একটা বহুভুজ। এবার সবাই একটু বোর্ডে থাকো, সবাই একটু বোর্ডে থাকো। আচ্ছা বেশি বড় করে ফেলছি, একটু ছোট করে রাখি। এই যে দেখো একটা বহুভুজ, বহুভুজের এই বাহু বরাবর এ, এই বাহু বরাবর বি, এই বাহু বরাবর সি, এটা ডি, এটা ই। তাহলে এটা ছিল লব্ধি, এই যেটা লব্ধি, লব্ধি আর, লব্ধি আর, তাই তো? এবার দেখো, এবার সবাই একটু তাকাও, লেখা লাগবে না, লেখা লাগবে না। দেখো এখানে, এখানে প্রথমে আসো, আমরা প্রথম দুইটা এ আর বি এর লব্ধি বের করব। এ আর বি এর লব্ধি বের করবো ত্রিভুজ সূত্র দিয়ে, বাকিগুলো বাদ দাও, বাকিগুলো বাদ দাও। এ যোগ বি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এ যোগ বি, এইটা না ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। বলো এটা কি না? এ বি, তাহলে এটা না? তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, ডান। এটা যদি এ প্লাস বি হয় তাহলে তো এ আর বি আর নাই, এদেরকে মুছে ফেলি, এ আর বি তো আর নাই। এ আর বি এর প্রতিনিধিত্বকারী চলে আসছে এ প্লাস বি, এ আর বি এর রেজাল্টেন্ট, তাহলে এ আর বি তো আর লিখবো না। ওকে, এইবার আসো পরের চিত্র, পরের চিত্র, পরের ধাপে। এইটা, এটা এ প্লাস বি, এটা সি, এটা এদের নিয়ে ত্রিভুজ সূত্র খাটো। এ প্লাস বি প্লাস সি, এ এই যে এই বাহু, এই বাহু দিয়ে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী দেখো তো এটা না? তাহলে এটা এ প্লাস বি, এটা সি, তাহলে এই বাহুটা হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে তখন এটা আর থাকবে না, এই যে এইটা এবং সি আর থাকলো না। ওকে, দেন এবার আসো এটা, এবার এই চিত্র, এবার এই চিত্রে তাকাও। এই চিত্রে এবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এটা। তাহলে এই যে এটা, এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে এটা আর থাকবে না, এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার ত্রিভুজ, ত্রিভুজের এই বাহু, এই বাহু একই ক্রমে, তাহলে এটা তাদের লব্ধি, তাহলে আর ইকুয়াল টু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আর, এটা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এই বাহু প্লাস ই। দেখো তো হয়েছে না?
তো ত্রিভুজ সূত্র দিয়ে পৌঁছালাম না এখানে। তাহলে বহুভুজ সূত্রের মধ্যে ঘাপটি মেরে কে বসেছিল? কে বসেছিল? ত্রিভুজ সূত্র বসেছিল। বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রেরই একটা রূপ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তো আজকে আর বেশিক্ষণ না পড়াই, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। তোমরা বাসায় যেটা পড়বা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় যেটা নিয়ে পড়াশোনা করবা, নিজেরা একটু পড়াশোনা করবা, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র এবং এর সাহায্যে লব্ধির মান নির্ণয়। নিজেরা একটু চেষ্টা করবা, বই খুলে দেখবা কি কি আছে। সামান্তরিক সূত্র এবং এর সাহায্যে লব্ধির মান নির্ণয়। ঠিক আছে? মাঝে মাঝে বই খুলবা। ঠিক আছে? একেবারে যে বই খুলবা না তা না, মাঝে মাঝে একটু বই খুলে দেখবা কি আছে। বাট যখন বই খুলে ভয় পাবা, তখন বই বন্ধ করে আবার ক্লাসে ফেরত চলে আসবা। ঠিক আছে? বই খুলে মাঝে মাঝে ভয় পাবা, তো ভয় পাইলেই কোনো সমস্যা নেই, ভয় পাইলে আমি আছি, ভয় দূর করার জন্য আমি আছি। যখনই ভয় পাবা সুন্দর করে আবার ক্লাসে চলে আসবা, দেখবা ক্লাসে আসার পরে আর ভয় লাগতেছে না। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা। এবং অবশ্যই ক্লাসগুলো করিও, ক্লাস কিন্তু ফেলে রাখিও না। টাটা।